আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তার অষ্টম পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের বইয়ের 7 নম্বর সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় অনেক বেশি আসে। তো এখন আমি এই প্রশ্নটি তোমাদেরকে খুব সহজে এবং সুন্দর করে সমাধান করে দিব ইনশাআল্লাহ। এই জন্য কী করতে হবে? সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বুঝতে হলে। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি উদ্দীপকটা পড়ব। তোমরা চাইলে তোমাদের বইয়ের সাথে উদ্দীপকটা কি করতে পারো? মিলিয়ে নিতে পারো। দেখো, এই জায়গায় বলছে 2017 সালের জানুয়ারি মাসে কৃষুর ব্রাদার্সের লেনদেনগুলো নিম্নরূপ। জানুয়ারির 1 তারিখ নগদ উদ্বৃত্ত 30,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 25,000 টাকা। জানুয়ারির 3 তারিখ বলছে জহির ট্রেডার্স হতে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয়। জানুয়ারির 5 তারিখ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে 1500 টাকা উত্তোলন করেন। জানুয়ারির 10 তারিখে শোয়েব ব্রাদার্সকে 9,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8,600 টাকা প্রদান। জানুয়ারির 15 তারিখ পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ 7,000 টাকা। 20 তারিখে বলছে কর্মচারীর বেতন প্রদান 4,000 টাকা। 25 তারিখ মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করলেন 13,000 টাকার। 28 তারিখে বলছে সুমনের নিকট হতে 3,850 টাকা পাওয়া গেল এবং তাকে 150 টাকা বাট্টা দেওয়া হলো। 29 তারিখে বলছে জহির ট্রেডার্সের পাওনা 9,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,350 টাকা প্রদান করা হলো। এবং 31 তারিখে বলছে 2,500 টাকা নগদ উদ্বৃত্ত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তার লেনদেনগুলো। এখন সৃজনশীলের ক নাম্বারটা বলছে, দেখো, যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না ওই লেনদেনগুলোর সাধারণ জাবেদা করো। খ নাম্বার বলছে উপযুক্ত লেনদেনগুলোর মধ্য হতে 1, 28, 29 ও 31 তারিখের লেনদেনের অবলম্বনে একটি 3 গড়া নগদান বই। গ নাম্বারটা বলছে জানুয়ারির 5 থেকে 20 তারিখের লেনদেনের অবলম্বনে নগদ প্রদান জাবেদা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই লেনদেনগুলো মাধ্যমে এই সৃজনশীলটা কী করতে হবে? সমাধান করতে হবে 3টা ভাগে। তো এখন আমি প্রথমে তোমাদেরকে ক নম্বর প্রশ্নটা সমাধান করে দিব। তো এই জায়গায় ক নম্বর প্রশ্নটা বলছে যেই এন্ট্রিগুলো নগদান বইতে আসবে না, মানে অন্তর্ভুক্ত হবে না, ওই এন্ট্রিগুলোর সাধারণ জাবেদা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে নগদান বইতে অনগদ লেনদেন আসে না। অনগদ বলতে বুঝাইছে যেই লেনদেনটার মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়বেও না, প্রতিষ্ঠানের নগদ টাকা কমবেও না, এমন কিছু লেনদেন। যেমন বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করলে আমরা কিন্তু সাথে সাথে নগদ টাকা পাই না, যার কারণে এটা নগদান বইতে আসবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এমন একটা এন্ট্রি কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তোমরা একটু লক্ষ্য করো, 3 তারিখে বলছে জহির ট্রেডার্স হতে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয়। এই যে আমরা জহির ট্রেডার্স হতে পণ্য ক্রয় করছি, এই জায়গায় কিন্তু নাম উল্লেখ করা আছে। যেহেতু নাম উল্লেখ করা আছে, তার মানে এটা কিন্তু বাকিতে হয়েছে। যেহেতু বাকিতে ক্রয় করছি, আমি তো টাকা দেই নেই, যেহেতু আমার কাছ থেকে টাকা চলে যায় নাই, সেহেতু এটা নগদান বইতে আসবে না, যার কারণে এটাকে আমি সাধারণ জাবেদা করব। আরও একটা এন্ট্রি আছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে 25 তারিখ মালিক তার ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করলেন। তাহলে ব্যবসা কি পেল? আসবাবপত্র পেল, মানে সম্পদ পেল। ব্যবসায় কিন্তু নগদ টাকা পেল না, যার কারণে এইটাও নগদান বইতে আসবে না, এইটাকেও সাধারণ জাবেদা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি অলরেডি সাধারণ জাবেদার গড়টা তৈরি করে রাখছি। তোমরা জানো যে সাধারণ জাবেদার গড় কয়টি? 5টি। তারপরও আমি একবার বলে দিচ্ছি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই হচ্ছে সাধারণ জাবেদার গড়। তো এখন এই লেনদেনগুলোর মধ্যে 2টা লেনদেন কিন্তু নগদান বইতে আসবে না।
ওই দুইটা লেনদেনকে এখন আমি সাধারণ জাবেদা তৈরি করব। তো দেখো কিভাবে করতে হবে। প্রথমে আমি সালটা লিখে নিচ্ছি, 2017 সাল জানুয়ারির 3 তারিখ। তো জহি ট্রেডার্সের নিকট হতে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয় করছি। যেহেতু আমি ক্রয় করছি, এটার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট। যেহেতু আমি টাকা দেই নেই, দিব কাকে দিব? পাওনাদারকে। তাহলে আমরা এই জায়গায় লিখব পাওনাদার। তোমরা চাইলে ব্র্যাকেটে লিখে দিতে পারো জহির হিসাব, কারণ এই জায়গায় পাওনাদারটা হচ্ছে জহির। তাহলে জহির হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে পাওনাদারও লিখতে পারো অথবা শুধু জহির যদি লিখো তাহলে কিন্তু হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি 10,000 টাকার পণ্য ক্রয় করছি 5% বাট্টায়, তাহলে এই 10,000 টাকার উপরে 5% বাট্টা করতে হবে। বাট্টার যে টাকাটা আসবে এটা 10,000 টাকা থেকে বাদ দিতে হবে। তো দেখো, আমরা যদি এই 10,000 টাকার উপরে 5% বাট্টা করি তাহলে আমাদের আসবে 500 টাকা। এই 500 টাকা 10,000 টাকা থেকে বাদ দিয়ে তোমরা এই জায়গায় লিখবা। তাহলে আমি লিখব 9,500। তোমরা অনেকে বলতে পারো কেন বাদ দিব? মনে রাখতে হবে, ক্রয় এবং বিক্রয়ের সাথে যদি বাট্টা উল্লেখ থাকে তাহলে অবশ্যই মূল টাকা থেকে বাট্টা টাকা কি করতে হয়? বাদ দিতে হয়। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, 25 তারিখের এন্ট্রিটা আসবে, মালিক তার ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করে। তাহলে ব্যবসা কি পেল? আসবাবপত্র। তাহলে আসবাবপত্র একটা সম্পদ, তাহলে আমরা লিখলাম আসবাবপত্র হিসাব ডেবিট। আসবাবপত্র হিসাব ডেবিট। প্রিয় শিক্ষার্থীরা, এই আসবাবপত্রটা কে দিছে? মালিক। তো মালিক প্রতিষ্ঠানে যা দেয় তা কি? মূলধন। আশা করি সেটা তোমরা খুব ভালো করে জানো। তাহলে আমরা এই জায়গায় লিখব মূলধন হিসাব ক্রেডিট। কেন মূলধন লিখব? কারণ এটা মালিক দিছে, যার কারণে এটা মূলধন লিখব। কয় হাজার টাকা? 13,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে উভয় দিকের যোগফল সমান করে দিতে পারো। যদি কেউ নাও করো তাহলে তার অঙ্কটা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করতে পারি তোমরা ক নম্বর সৃজনশীলটা বুঝতে পারছো। যে দুইটা লেনদেন নগদান বইতে আসবে না, ওই দুইটা লেনদেনকে আমরা সাধারণ জাবেদা করে নিছি। তো তোমাদেরকে এই টাইপের প্রশ্ন যদি করে তাহলে অবশ্যই তোমরা খুব সহজে কি করতে পারবে? সমাধান করতে পারবে। তো এখন আমি তোমাদেরকে খ নম্বর প্রশ্নটা কি করে দিব? সমাধান করে দিব। এখন আমি তোমাদেরকে খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় খ নাম্বার প্রশ্নটা বলছে 3 গড়া নগদান বই প্রস্তুত করো। তবে কোন এন্ট্রিগুলো দিয়ে তোমরা 3 গড়া নগদান বই প্রস্তুত করবে এটা কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় বলছে 1, 28, 29 এবং 31 তারিখের এন্ট্রিগুলোর মাধ্যমে একটি 3 গড়া নগদান বই প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে একটি 3 গড়া নগদান বই প্রস্তুত করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, 3 গড়া নগদান বইয়ের গড় সংখ্যা কয়টি ওইটা কিন্তু তোমাকে আগে জানা লাগবে। মনে রাখতে হবে 3 গড়া নগদান বইয়ের গড় সংখ্যা 14টি। দেখো, আমি অলরেডি একটা 3 গড়া নগদান বইয়ের গড় তৈরি করে রাখছি। দেখো, প্রাপ্তির পাশে হবে 7টা এবং প্রদানের পাশে হবে 7টা। মোট কয়টা হবে? 14টা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রাপ্তির পাশটাকে আমরা ডেবিট পক্ষ বলি এবং এই প্রদানের পাশটাকে আমরা ক্রেডিট পক্ষ বলি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো গড়টা কিভাবে হবে। প্রথমে তোমরা তারিখ দিবা, তারপরে প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, প্রদত্ত বার্তা। তারপরে আমরা লিখব তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, প্রাপ্ত বার্তা। প্রিয় শিক্ষার্থীরা, প্রাপ্তির পাশে কোন এন্ট্রিগুলো বসবে? আমরা যেগুলো পাবো সেগুলো প্রাপ্তির পাশে বসবে। আমি যদি নগদে পাই তাহলেও প্রাপ্তির পাশে বসাবো, আমি যদি চেকের মাধ্যমে পাই তাহলেও প্রাপ্তির পাশে বসাবো। প্রদানের পাশে কোনগুলো বসবে? যেই এন্ট্রিগুলোর মাধ্যমে নগদে অথবা চেকে, মানে নগদেও যদি চলে যায় তাহলে প্রদানের পাশে, চেকের মাধ্যমেও যদি চলে যায় তাহলেও প্রদানের পাশে। মনে রাখবা, প্রাপ্তির পাশে যে বার্তাটা সেটা হচ্ছে প্রদত্ত বার্তা, আর প্রদানের পাশে যে বার্তাটা সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রাপ্তির দিকে লিখবা রসিদ নং, প্রদানের দিকে লিখবা তোমরা ভাউচার নং। প্রাপ্তির পাশে হবে খতিয়ান পৃষ্ঠা, প্রদানের পাশে হবে খতিয়ান পৃষ্ঠা। তারপরে প্রাপ্তির দিকেও নগদ টাকা, প্রদানের দিকেও নগদ টাকা, প্রাপ্তির দিকে ব্যাংক টাকা, প্রদানের দিকেও ব্যাংক টাকা।
তারপরে দুই দিকে বাট্টার দুইটা টাকা থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে 3 গড়া নগদান বইয়ের গড়। তো এখন আমি তোমাদেরকে যেই এন্ট্রিগুলো তারা বলে দিছে এই এন্ট্রিগুলোর মাধ্যমে 3 গড়া নগদান বইটা সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, নগদান বইয়ের 1 তারিখের এন্ট্রিটাকে ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হয়। তো এই জায়গায় দেখো একটা 1 তারিখের এন্ট্রি দেওয়া আছে, নগদ উদ্বৃত্ত 30,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 25,000 টাকা। তো এটা তোমরা কি করবা? নগদ উদ্বৃত্ত এটার মানে কি? এটার মানে তোমার কাছে নগদ টাকা জমা আছে। ব্যাংক জমা অতিরিক্ত এটার মানে হচ্ছে তোমার ব্যাংকে যা টাকা ছিল, মানে যা টাকা ছিল ওই টাকা থেকে তুমি বেশি উত্তোলন করছো। তো এখন তুমি ব্যাংকের নিকট কি বদ্ধ? দায়বদ্ধ, কারণ এই টাকাটা কিন্তু তোমাকে দিতে হবে। ব্যাংকে কি করতে হবে? টাকাটা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এন্ট্রিটাকে তোমরা কিভাবে লিখবা একটু দেখো। তো প্রথমে আমরা সালটা লিখে নেই, 2017 সাল জানুয়ারির 1 তারিখে। প্রথমে আমরা লিখব ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডিতে নগদের ঘরে লিখব 30,000 টাকা। তারপরে যেহেতু ব্যাংক জমা অতিরিক্ত বলছে, এই টাকাটা কিন্তু আমি ব্যাংকের ঘরে লিখতে পারবো না। তার জন্য আমাকে কি করতে হবে? প্রদানের ঘরে আবারও ব্যালেন্স বিডি লিখতে হবে। তাহলে আমরা সালটা লিখে নেই, 2017 সাল জানুয়ারির 1 তারিখ। আমরা লিখব ব্যালেন্স বিডি। লিখার পরে ব্যাংক জমা অতিরিক্ত টাকাটা আমরা ব্যাংকের ঘরে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, যদি এই জায়গায় ব্যাংক জমা উদ্বৃত্ত বলতো তাহলে আমি কি করতাম? প্রাপ্তির ঘরে আমি ব্যাংকের কলামে লিখতাম। যেহেতু এই জায়গায় ব্যাংক জমা অতিরিক্ত বলছে, যার কারণে আমি কিন্তু প্রাপ্তির ঘরে ব্যাংকের ঘরে লিখতে পারবো না, কারণ এটা কিন্তু আমার টাকা না, আমি ব্যাংক থেকে টাকা বেশি তুলে রাখছি, যার কারণে ওই টাকাটা ব্যাংকে দিতে হবে। এই জন্য আমি প্রদানের পাশে ব্যালেন্স বিডি দিয়ে ব্যাংকের কলামে লিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে 28 তারিখে কি বলছি একটু লক্ষ্য করো। সুমনের নিকট হতে 3,850 টাকা পাওয়া গেল এবং 150 টাকা বার্তা দেওয়া হলো। আমি আবারও বলি, সুমনের নিকট হতে 3,850 টাকা পাওয়া গেল এবং 150 টাকা বার্তা দেওয়া হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি সুমনের নিকট থেকে টাকা পাইছি, তাহলে তোমরাই বলো আমি কোথায় বসাবো? অবশ্যই তোমরা বলবা যে আমরা প্রাপ্তিতে বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে প্রাপ্তির গড়। আমি তারিখটা দিলাম 28। দেওয়ার পরে এই জায়গায় আমরা লিখব সুমন হিসাব। লিখলাম সুমন হিসাব। আমরা কয় টাকা পাইছি? 3,850 টাকা। এবার আমি সুমনকে বার্তা দিছি কত? 150 টাকা। এই বার্তাটাই হচ্ছে প্রদত্ত বার্তা, কারণ আমরা দেনাদারের নিকট থেকে যখন টাকা পাই তখন আমরা বার্তা দিই। তো আমি সুমনের নিকট থেকে এই টাকাটা পাইছি, সুমনকে বার্তা দিছি কত? 150। এই জন্য আমি প্রদত্ত বার্তার করে 150 টাকা লিখব। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 29 তারিখ কি বলছে? জহির ট্রেডার্সের পাওনা 9,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,350 টাকা প্রদান। আমরা জহির ট্রেডার্সকে 9,500 টাকা দেওয়ার কথা ছিল, তার পরিপ্রেক্ষিতে আমি জহির ট্রেডার্সকে 9,350 টাকা দিছি। এখন তোমরাই বলো আমি কি বেশি দিছি নাকি কম দিছি? অবশ্যই কম দিছি। তাহলে কিভাবে লিখবা? যেহেতু আমি জহির ট্রেডার্সকে দিছি, অবশ্যই এটা প্রদানের ঘরে বসবে। তাহলে আমরা এই জায়গায় 29 তারিখ লিখব। লিখার পর এই জায়গায় লিখব জহির ট্রেডার্স। আমি লিখলাম জহির ট্রেডার্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কয় টাকা দিছি? 9,350। প্রিয় শিক্ষার্থীরা, দেওয়ার কথা ছিল কিন্তু 9,500, আমি দিছি 9,350। আমি কম দিছি কিন্তু কয় টাকা? 150 টাকা কম দিছি, মানে 150। তো এই 150 টাকা যে আমি তাকে কম দিলাম, এটার মানে হচ্ছে আমি তার কাছ থেকে বার্তা পেলাম। এই বার্তাটাই হচ্ছে প্রাপ্ত বার্তা, এটা এই পাশে বসবে। তাহলে তুমি লিখে দাও 150। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে লাস্ট 31 তারিখ আরেকটা এন্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। 2,500 টাকা নগদ উদ্বৃত্ত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তখন তুমি কি করবা? 2,500 টাকা নগদ উদ্বৃত্ত, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই জায়গায় যেই এন্ট্রিগুলো তোমরা করছো
এই এন্ট্রিগুলোর মধ্যে প্রথমে তোমাকে নগদ উদ্বৃত্তের টাকাটা বাহির করে নিতে হবে। এই এন্ট্রিটা করতে হলে এখন তোমাকে নগদ উদ্বৃত্ত বাহির করে নিতে হবে। কিভাবে একটু লক্ষ্য করো, এই প্রাপ্তির দিকের নগদ এবং এই প্রদানের দিকের নগদের মধ্যে আমরা জানি সবসময় প্রাপ্তির পাশের নগদ টাকা মানে ডেবিট পাশের নগদ টাকা কি হবে, বেশি হবে। তো দেখো আমি যদি যোগ করি তাহলে হবে আমার 33,850। তো এটাকে ক্লোজ করে দিলাম। এই টাকাটাই কিন্তু আমি এই পাশে লিখব। দেখো আমি লিখলাম 33,850। প্রিয় শিক্ষার্থীরা, এই 33,850 থেকে আমি 9,350 টাকা কী করব, বিয়োগ করব। তো চলো আমরা বিয়োগ করি। কিভাবে বিয়োগ করব? তো আমি লিখলাম 33,850 মাইনাস 9,350, তাহলে আমাদের আসবে 24,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই 24,500 টাকা কিন্তু আমার এই জায়গায় শর্ট। তো আমরা কিন্তু আগের যে অঙ্কগুলো করছি আমরা এই 24,500 টাকায় এই জায়গায় লিখে ফেলতাম, তাই না? কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে তুমি 24,500 টাকা লিখতে পারবে না। এখন তোমরা আমাকে বলতে পারো যে কেন আমরা লিখবো না? প্রিয় শিক্ষার্থীরা, এই কারণে লিখবো না যে তারা কিন্তু লাস্টে তোমাকে বলে দিছে যে 2,500 টাকা নগদ উদ্বৃত্ত হাতে রাখতে পারবা আর অবশিষ্ট টাকাটা ব্যাংকে জমা দিতে হবে। তাহলে আমার আসছিল কিন্তু 24,500, বাট আমি এই জায়গায় রাখতে পারবো 2,500। কেন? এটা কিন্তু আমার ইচ্ছা মতে না। তাহলে কিভাবে? ওই যে প্রশ্নে বলে দিছে, তোমরা একটু লক্ষ্য করো, 31 তারিখের এন্ট্রিটা 2,500 টাকা রাখতে বলছে। তাহলে আমি কি করব, এই জায়গায় 24,500 টাকা না রেখে আমি 2,500 টাকা রাখবো। আমার আসছিল কিন্তু 24,500 টাকা শর্ট, বাট তারা বলে দেওয়ার কারণে আমি এই জায়গায় 2,500 টাকা রাখছি। তাহলে এইটাকে তুমি মাসের লাস্টের তারিখে লিখবা ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আসছিল কত, 24,500। আমি এই জায়গায় তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো আমাদের আসছিল 24,500। তো এই 24,500 টাকার মধ্যে আমি এই জায়গায় রাখলাম কত, 2,500। তাহলে আমার বাকি থাকে কত, বিয়োগ করে দাও। তাহলে আমার বাকি কয় টাকা থাকবে, আমরা বিয়োগ করে দিই। চলো 24,500 থেকে 2,500 আমি যদি বিয়োগ করে দিই তাহলে আমার থাকবে 22,000 টাকা। এই অবশিষ্ট 22,000 টাকা ব্যাংকে জমা দিতে বলছে। তো ব্যাংকে জমা দিলে কি হয়, কন্ট্রা এন্ট্রি হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই জায়গা থেকে আরেকটা কন্ট্রা এন্ট্রি বাইরে হয়েছে। তো এই 22,000 টাকা যে আমরা ব্যাংকে জমা দিব, আমরা জানি নগদ টাকা ব্যাংকে জমা দিলে কন্ট্রা এন্ট্রি হয়। তো এটাকে কন্ট্রা এন্ট্রি করতে হলে তুমি মনে মনে আগে জাবেদা করবা, ব্যাংকে যে টাকাটা জমা দিছো এটা জাবেদা করো। তো আমি সংক্ষেপে এই জায়গায় তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো ব্যাংকে জমা দিছি, ব্যাংক টাকা পাইছে, এই জন্য ব্যাংক ডেবিট। আমাদের কাছ থেকে নগদ টাকা গেছে, এই জন্য নগদান ক্রেডিট। যেই এন্ট্রিটা কন্ট্রা হবে, তোমরা যদি সেটাকে মনে মনে জাবেদা করে নাও তাহলে কন্ট্রা এন্ট্রিটা লিখতে তোমাদের জন্য সহজ হবে। তো দেখো আমি জাবেদা করে নিলাম ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। এখন তোমরা কি করবা, তোমরা জানো যে কন্ট্রা শব্দের অর্থ বিপরীত দাখিলা। বিপরীত মানে কি, যেটা ডেবিট পাশে আছে এটা ক্রেডিট পাশে বসবে, আর যেটা ক্রেডিট পাশে আছে এটা নগদানের ডেবিট পাশে বসবে। আশা করি তোমরা বুঝতে পারছো খুব সহজেই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, তো এই যে ব্যাংক হিসাব ডেবিট দিকে আছে, তাহলে আমরা লিখবো কই, ক্রেডিট দিকে। তো চলো আমরা লিখি, তারিখটা হচ্ছে 31 তারিখ, আমরা লিখব ব্যাংক হিসাব। তাহলে টাকাটা আমরা কোথায় বসাবো, টাকাটা কি আমরা ব্যাংকের ঘরে বসাবো না? প্রিয় শিক্ষার্থীরা, কেন? কারণ কন্ট্রা শব্দের অর্থ যে বিপরীত, এই জায়গায় ব্যাংক বলা, এর জন্য আমি টাকা বসাবো নগদের ঘরে। টাকা কোথায় বসাবো, নগদের ঘরে। আর খতিয়ান পৃষ্ঠের ঘরে একটা সিলেক্ট বা সি মানে কন্ট্রা। এবার আসো, এই নগদ কোথায় আছে, ক্রেডিট দিকে, তাহলে নগদ চলে আসবে ডেবিট দিকে। তো এদিকে তোমরা 31 তারিখ দিয়ে লিখবা নগদান হিসাব। তো আমরা লিখলাম নগদান হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, কয় টাকা, 22,000 টাকা। তাহলে আমরা কোথায় লিখবো, যেহেতু নগদান হিসাব আমরা কিন্তু নগদের ঘরে লিখবো না, আমরা লিখবো কার ঘরে, ব্যাংকের ঘরে। তো আমরা লিখলাম ব্যাংকের ঘরে 22,000 টাকা। তো এই জায়গায় খতিয়ান পৃষ্ঠার ঘরে আমরা সি দিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ডেবিটেরটা বসছে ক্রেডিট দিকে, ক্রেডিটেরটা বসছে ডেবিট দিকে। বলা আছে ব্যাংক, বসাইছি নগদের ঘরে, আর এই জায়গায় নগদ বলা, টাকা বসাইছি কার ঘরে, ব্যাংকের ঘরে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, দেখো অলরেডি কিন্তু আমরা নগদের টাকার যোগফল বাইর করে ফেলছি। তো এখন বাকি আছে কি, ব্যাংকেরটা। তো ব্যাংকেরটা কোন পাশের বড়,
ডেবিট দিকের ব্যাংকের টাকা নাকি ক্রেডিট দিকের ব্যাংকের টাকা? এই অঙ্কের ক্ষেত্রে দেখো যে ডেবিট দিকের ব্যাংকের টাকা থেকে ক্রেডিট দিকের ব্যাংকের টাকাটা বেশি। এই জন্য তোমরা কি করবা, ক্রেডিট দিকের টাকা যোগ করবা। তাহলে আমরা যোগ করি, চলো কয় হাজার, 25,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা এই 25,000 টাকাই কিন্তু আমি এই জায়গায় লিখব। তো আমি লিখলাম 25,000, লিখার পরে এই পাশে কয় টাকা শর্ট, 3,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা তার বরাবর তোমরা লিখবা 31 তারিখ ব্যালেন্স সিডি, কারণ যেই পাশে শর্ট খায় সেই পাশে কি লিখতে হয়, ব্যালেন্স সিডি। তো লিখা শেষ। এখন আমরা কি করব, দেখো প্রিয় শিক্ষার্থীরা এই পাশে একটা ব্যালেন্স সিডি আছে, এই পাশে একটা ব্যালেন্স সিডি আছে। এখন এই সিডিটা এই দিকে ব্যালেন্স বিডি হবে পরবর্তী মাসের 1 তারিখে। তো আমি লিখলাম ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কয় হাজার, 2,500। এই পাশের সিডিটা এই পাশে ব্যালেন্স বিডি হবে। তো 1 তারিখ লিখবা, লিখার পরে এই জায়গায় লিখবা ব্যালেন্স বিডি কয় হাজার টাকা, 3,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা যেই পাশে ব্যালেন্স বিডি হবে, সিডি হবে, তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি হবে। এখন আসো বাট্টার টাকার কি করতে হবে, বাট্টার কোনো সিডি বিডি নির্ণয় করতে হবে না। যেই পাশে যত আছে আমরা জাস্ট ওই টাকাটাই লিখে দিব, 150 এই পাশে, এই পাশেও আছে কত, 150। তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করতে পারি যে তোমরা এই 3 গড় নগদন বইটা বুঝতে পারছো। এই 3 গড় নগদন বইটা খুবই কঠিন একটা নগদন বই। তো এটা যদি বুঝতে পারো তাহলে 3 গড় নগদন বই নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। আজকে এই পর্যন্ত, কারণ আমি গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব না, এই জন্য যে নগদ প্রদান জাবেদা নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও আপলোড দিছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আশা করি তোমরা এটা পারবা। আর যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীতে এটার নগদ প্রদান জাবেদাটা প্রস্তুত করে দিব ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।